আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভে ক্যান্সার রোগীর বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকে সেরকমই একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। আমার মনে হচ্ছে এই ব্যাপারটি আসলে আপনাদেরকে তুলে ধরা প্রয়োজন। যদিও আমি একটু বাইরে আছি, তারপরেও ক্যান্সার আনসার লাইভ করার জন্য আমি চেষ্টা করব। আপনারা যদি সাউন্ড ঠিক মতো না শুনতে পারেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। প্রায়শই আমরা খেয়াল করি যে প্রায়শই আমরা যে জিনিসটা আমরা খেয়াল করি যে হচ্ছে ক্যান্সার রোগীর সাথে যিনি আসেন, তার আপনজন, তিনি রোগীর কেয়ার করতে যেয়ে রোগীর কেয়ারিংয়ের জন্য তিনি বলতে যেয়ে রোগীর সমস্যাগুলোকে তিনি তুলে তুলে ধরেন। যেমন মনে করেন, রোগী একটা সমস্যা হয়তো 5 দিন আগে বলেছিল তার পেটে ব্যথা, আজকে তিনি পেটে ব্যথা হয়তো কম, যার কারণে তিনি হয়তো বলছেন না। আবার দেখা যায় অনেক সময় যে রোগী তার চেহারায় চিন্তার ছাপ পড়েছে, চেহারা কালো হয়ে গেছে, অথবা রোগীর ওজন কমে গেছে। তো এই ব্যাপারটি তারা তুলে তুলে ধরে। তারা হয়তো বলল যে ওজন দেখতে গেলাম, তখন হয়তো বলল যে আপনার তো অনেক ওজন কমে গেছে, আগে তো আরো অনেক বেশি ওজন ছিল, মাত্র 1-2 মাসে এত ওজন কমে গেছে। এই যে নেগেটিভ দিকগুলো যে তুলে ধরা হয়, এর মধ্যে রোগীর উপকারী কোনো দিক কিন্তু নেই, রোগীর উপকারী কিছু কিন্তু নেই। অর্থাৎ এই নেগেটিভ দিকগুলো তুলে ধরার কোনো ফায়দা নেই। রোগী তার সমস্যার কথা বলবে, ডাক্তার তার সমস্যার কথা শুনবে, এবং রোগী ডাক্তারের কাছে তার সমস্যাগুলো খুলে বলবে। ডাক্তার অবশ্যই তার রোগীর সমস্ত ব্যাপারগুলো নিজে বুঝে চিকিৎসা দিবেন। এমন মনে করার সুযোগ নেই যে ডাক্তার হয়তো ঠিকভাবে বুঝছে না, এটা হয়তো খেয়াল করেনি, এটা এইভাবে করা উচিত। তো এই ব্যাপারগুলো একজন যিনি আপনার ফিজিশিয়ান, যিনি একজন গুড ফিজিশিয়ান, তিনি অবশ্যই রোগীর কাছ থেকেই রোগীর সমস্ত তথ্যগুলো নেবেন। রোগী যদি আনকনশিয়াস থাকে বা রোগী যদি অপ্রকৃতস্থ থাকে, তাহলে ভিন্ন কথা। অচেতন বা অপ্রকৃতস্থ রোগীর ক্ষেত্রে রোগীর আপনজনের যেই কথাগুলো, সেগুলোকে আমরা প্রাধান্য দিব। অন্যথায় রোগীর লোকজন অনেক সমস্যার কথা বলে রোগীর ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমাদেরকে মিসগাইড করে এবং রোগীর জন্য ক্ষতি করে। আরেকটা দিক যদি আমি বলি, যে এইটা একই সাথে রোগীর মনও ভেঙে দেয়। আপনি যদি রোগীকে ডাক্তারের চেম্বারে গিয়ে আপনি যদি রোগীকে রোগীর কথাটি সঠিকভাবে না বলতে দেন, রোগীর কথাটা যদি আপনারা যদি নিজেরাই তুলে ধরতে চান, তাহলে কয়েকটি ব্যাপার ঘটে থাকে। তার ভিতরে একটি হচ্ছে ডাক্তার কনসেন্ট্রেট করতে পারে না, যেটা লঘু সমস্যা সেটাকে বেশি গুরুত্বপূর্ণ করে তোলা হয়, আবার যেটা গুরুত্বপূর্ণ সমস্যা সেটাকে হালকা করে তোলা হয়। কারণ আপনার পেটে ব্যথা আছে, আপনার বমি আছে, কোনটা বেশি কোনটা কম সেই জিনিসটা একমাত্র আপনিই ফিল করতে পারেন, যিনি রোগী। আরেকজনের মুখ থেকে যদি শোনা যায়, তাহলে কিন্তু এই সিভিয়ারিটির তারতম্য কিন্তু হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে সঠিক ইনফরমেশনটা পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2, রোগী তিনি কিন্তু ওনারশিপ পান না। বর্তমানে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে কথাটি বলা হচ্ছে পেশেন্ট এম্পাওয়ারমেন্ট, রোগীকে ক্ষমতায়ন। রোগীর ক্ষমতায়নটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই সুচিকিৎসা নিশ্চিত করতে পারবো। রোগীর ক্ষমতায়ন জিনিসটা কি?
রোগী তার চিকিৎসার ব্যাপারে নিজেই দায়িত্বশীল। সে নিজের সমস্যার কথা বলবে, ডাক্তারের কাছ থেকে সে এর সমাধান পাওয়ার জন্য যে নির্দেশনাগুলো আসবে সেগুলো সে বুঝবে এবং সে এইগুলো পালন করবে, সাথে অন্যরা সাহায্যকারী হিসেবে কাজ করবে। নাম্বার 3, রোগীর এই যে সমস্যাগুলো তুলে ধরা, এটা আসলে রোগীর মন মানসিকতাকে অনেক ছোট করে তোলে, অর্থাৎ হীনমন্যতার মধ্যে ফেলে দেয়। আপনি এলাকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি যাকে নিয়ে এসেছেন সে আপনার বাসার বাড়ির কাজের লোক, সাপোজ সে খুবই নিম্ন শ্রেণীর একজন মানুষ, তাকে আপনি দয়া করে আপনি নিয়ে গেছেন ডাক্তারের কাছে, আপনি অনেক মহৎ একটি কাজ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন ডাক্তারের কাছে আপনি যখন কথা বলবেন, তাকে তার কথাটি বলতে না দিয়ে যখন আপনি বলতে চাইবেন, তখন কিন্তু এটা কিন্তু তাকে ছোট করা হয় এবং তার সমস্যাটাকে ছোট করা হয়, বা অগুরুত্বপূর্ণ সমস্যাকে গুরুত্বপূর্ণ করা হয় আর গুরুত্বপূর্ণ সমস্যাকে অগুরুত্বপূর্ণ করা হয়। এটা কিন্তু একই সাথে পেশেন্ট আন্ডারস্ট্যান্ডিংটাও কম হয়, পেশেন্ট এম্পাওয়ারমেন্ট হয় না, এবং একই সাথে তার চিকিৎসা, রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা প্রক্রিয়াটাকেই এটা বাধাগ্রস্ত করে। প্রিয় দর্শক, রোগীর আপনজন যারা আপনারা আছেন, আপনারা যারা যখন রোগীর চিকিৎসা করতে যাবেন, বিশেষ করে ক্যান্সার রোগীর, তখন অবশ্যই আপনারা সব কিছুতে পেশেন্টকে এনগেজ করবেন। পেশেন্টকে এনগেজ করার অর্থ হচ্ছে আপনার রোগী তিনি সব বিষয়ে তার মতামতকে প্রাধান্য দেওয়া। আপনি যখন তার মতামতকে প্রাধান্য দিবেন, তার মানে সে আপনার পরিবারে আগের মতোই বা আগের থেকেও বেশি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এই বিষয়টি আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন। আপনি যখন এই বিষয়টি বুঝিয়ে দিবেন, তখন কিন্তু সে আত্মবিশ্বাসী হয়ে যাবে, সে কিন্তু চিকিৎসার মাধ্যমে রোগ মুক্তির ব্যাপারে সে আশাবাদী হয়ে যাবে, এবং সে কিন্তু ক্যান্সারকে জয় করার জন্য কিন্তু মুখিয়ে থাকবে, এবং বাঁচার ইচ্ছা কিন্তু তীব্রতর হয়ে যাবে। কারো যদি বাঁচার ইচ্ছা না থাকে, চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার ব্যাপারে কেউ যদি আত্মবিশ্বাসী না থাকে, তাহলে তার দ্বারা কিন্তু কখনোই ক্যান্সারকে জয় করা পসিবল নয়। প্রিয় দর্শক, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, পল্লবী জামান, ফলো আপ পিরিয়ড কত ইয়ার্স রিস্ক ফ্যাক্টর বেস থাকে নর্মালি? তো রিস্ক ফ্যাক্টর বেশি থাকে। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সম্ভবত আপনি এই পেশাটি জানতে চেয়েছেন যে কতদিন ফলো আপ করতে হবে এবং কতদিনের মধ্যে ক্যান্সার ফিরে আসার প্রবণতাটাই বেশি থাকে। হ্যাঁ, ক্যান্সার ফিরে আসার প্রবণতা সাধারণত দেখা যায় প্রথম 2 বছর সবচেয়ে বেশি থাকে। এজন্য প্রথম 2 বছর আমরা 1 থেকে 2 মাস অন্তর অন্তর আমরা ফলো আপ করতে বলি। পরবর্তী 3 বছর এটা কমতে থাকে, তখন আমরা 3 থেকে 6 মাস অন্তর অন্তর ফলো আপ করতে বলি। 5 বছর পরে আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আমরা ক্যান্সার মুক্ত ঘোষণা করতে পারি, এবং 5 বছর পরে তার কিন্তু ফলো আপ কিন্তু আমরা ইয়ারলি করি, অর্থাৎ বছরে একবার আমরা তাকে কিন্তু ফলো আপ করি। অর্থাৎ আপনার 5 বছর পর থেকে আপনার ক্যান্সারের রিস্কটা, ফিরে আসার রিস্ক একেবারেই কমে যায়। তো প্রথম 2 বছর আপনাকে খুবই স্ট্রিক্টলি ফলো আপ করতে হবে, পরবর্তী 3 বছরও আপনাকে করতে হবে, কিন্তু 5 বছর থেকে আপনাকে রিল্যাক্সলি আপনি হয়তো বছরে একবার ফলো আপ করলেন, এটাই আপনার জন্য গুড এনাফ। প্রিয় দর্শক, আপনাদের ক্যান্সার আনসার লাইভে আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনারা যারা নিয়মিতভাবে যুক্ত হচ্ছেন এবং প্রশ্ন করছেন, এটা আমাকে আরও অনুপ্রাণিত করে। আপনারা আরও প্রশ্ন করবেন, আরও জানতে চাইবেন, আমি চেষ্টা করব আমার ব্যস্ত সময়ের মধ্যেই সময় বের করে নিয়ে অবশ্যই উত্তর দেওয়ার জন্য। লিসা আজিম তিনি প্রশ্ন করেছেন, ক্যান্সার আগের জায়গায় না হয়ে অন্য জায়গাতে হলে কিভাবে বুঝবো? ক্যান্সার আগের জায়গায় না হয়ে অন্য জায়গাতে হলে, হ্যাঁ, ফিরে আসার ব্যাপারটি আসলে, রিকারেন্সের ব্যাপারটি আসলে 2 ধরনের হয়। একটি হচ্ছে লোকাল রিকারেন্স,
আরেকটি হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্ট্যাসিস, মানে মেটাস্ট্যাটিক সাইটে রিকারেন্স। তো এটা আপনি তো আসলে ফলো আপ করবেন, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে বোঝা যাবে যে অন্য কোথাও ছড়িয়েছে কিনা, সেটা আপনি ডক্টরই বুঝবে। হ্যাঁ, পল্লবী জামান তিনি বলেছেন আলহামদুলিল্লাহ অলমোস্ট আমার 4.5 ইয়ার্স, আলহামদুলিল্লাহ। 5 বছর কমপ্লিট হয়ে গেলে আপনি ইউজুয়ালি আমরা যেটা করি বছরে একবার ফলো আপ করলেই আমরা করতে পারি। তো আপনার ক্ষেত্রে আসলে আপনার যিনি অনকোলজিস্ট আছেন তিনি আসলে আপনাকে সে ব্যাপারে সবচাইতে ভালো সাজেশন দিতে পারবেন আপনার রোগের কন্ডিশনের উপর নির্ভর করে। আব্দুর রহিম তিনি বলছেন স্যার ওরাল ক্যান্সার রোগীর কোন কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে? ধন্যবাদ। ওরাল ক্যান্সার রোগীর আসলে রোগ এবং চিকিৎসা এই দুই কারণেই আসলে ওরাল ক্যান্সার রোগীর মুখের মধ্যে ঘা হয়, ঝাল জাতীয় খাবার খেতে পারে না, তারপরে যে কোনো শুকনো খাবারও তিনি কিন্তু খেতে পারেন না, ড্রাই মাউথ হয়ে যায় রেডিওথেরাপির কারণে। তো সেক্ষেত্রে তাকে অবশ্যই নরম তরল খাবার দিতে হবে। শুকনো খাবার তিনি খেতে পারবেন না, কষ্ট হবে। নরম এবং তরল খাবার এবং সেমি সলিড খাবার, এই খাবারগুলোই তার জন্য প্রিফারেবল, এবং নন স্পাইসি। প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনারা যারা যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী ক্যান্সার আনসার লাইভের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। কিন্তু সাবিহা মাহফুজা মুক্তা বা প্রশ্ন করেছেন আপা, স্যার সেকেন্ড টাইম ক্যান্সার ফিরে আসলে পুনরায় কেমোথেরাপি কতটা কার্যকর হবে? হ্যাঁ, ধন্যবাদ। এই ব্যাপারটি আমি বলতে চাচ্ছিলাম। সেকেন্ড টাইম একটা রোগ ফিরে আসলে আসলে সেটি কেমো প্রতিরোধী হয়েই ফিরে আসে বেশিরভাগ ক্ষেত্রে। তখন আমরা ফার্স্ট লাইন কেমোথেরাপিটা সবসময় ট্রাই করি না, আমরা তখন সেকেন্ড লাইন কেমোথেরাপিতে চলে যাই, সেকেন্ড লাইন থেরাপিতে আমরা চলে যাই। সেকেন্ড লাইন থেরাপিতে গেলে সেখানে আসলে কাজ আসলে ফার্স্ট লাইনের মতো হওয়ার সম্ভাবনা কম, যেহেতু কেমো রেজিস্ট্যান্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় কেমোথেরাপির সাথে ইমিউনোথেরাপি বা টার্গেট থেরাপিও আমরা যোগ করে দিই। ফুসফুস মাহমুদুর রহমান লিমন তিনি বলছেন ফুসফুস গ্রেড 3 কেমো রেডিও কমপ্লিট, শরীর দুর্বল। ধন্যবাদ ভাই। কেমো রেডিও কমপ্লিট হলে আপনি ট্রিটমেন্ট শেষ করেছেন। হ্যাঁ, আপনার জন্য আসলে শরীর এখন দুর্বল। ফুসফুস ক্যান্সার আসলে ক্যান্সারকে ক্যাকেকশিয়া করে, অর্থাৎ ওজন কমিয়ে দেয়, খাওয়ার রুচি কমিয়ে দেয়। তো সেক্ষেত্রে আসলে শরীর দুর্বল হওয়াটাই স্বাভাবিক। আপনার নিউট্রিশনাল অ্যাসেসমেন্টটা করতে হবে এবং আপনার ওয়েট গেইন করতে হবে। আপনার মানে কতটুকু ওয়েট গেইন করা দরকার এটি আপনি একজন ডায়েটিশিয়ান বা আপনার অনকোলজিস্টের কাছ থেকে জেনে নেবেন, যে আপনাকে সুস্থ হওয়ার জন্য বা কত ক্যালোরি পার ডে আপনাকে খাওয়া প্রয়োজন। আমার ইসা আজিম তিনি বলছেন আমার ডক্টর তো যেখানে ক্যান্সার হয়েছিল সেটাই এক্সামিনেশন করেন। না, সেটা এক্সামিনেশন করেন, ঠিক আছে, কিন্তু কিছু ইনভেস্টিগেশনও আপনাকে দেন, সেই ইনভেস্টিগেশনে ধরা পড়বে সেটা। আব্দুর রহিম স্যার ওরাল ক্যান্সার রোগীর জন্য ব্যথার ওষুধ কোনটা ভালো হবে? ধন্যবাদ। ব্যথার ওষুধ আসলে এনএসআইডিগুলো আমরা অ্যাভয়েড করতে চাই সবসময়ই। তো সেক্ষেত্রে আমরা এনএসআইডি ছাড়া যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো প্রিফারেবল। তবে মরফিন ওষুধটাও আমরা কম ইউজ করতে চাই, যেটা আসলে সেটা একটু অ্যাডিকশন তৈরি করে। এটা ছাড়া যেমন আমরা নাপা দেই, বেক্লোফেন দেই, আমরা এই জাতীয় ওষুধগুলো আমরা দিই, অ্যানাডল ট্রামাডল ওষুধগুলো আমরা দিই। রিসা আজিম অন্য কোনো টেস্ট করতে দেন না, তাহলে অন্য কোথাও সমস্যা হচ্ছে কিনা বোঝার উপায় কি? এটা আসলে আপনি যদি আমাকে সব কিছু শেয়ার করেন ডকুমেন্টগুলো হোয়াটসঅ্যাপে, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো আপা। আব্দুল আলিম স্যার আমার বাবার পিএসএ এখন 19, কেমোথেরাপি 9টা শেষ, অ্যাবিডাটন অ্যাসিডেট রান হচ্ছে, বিকল্প কম রেটে মেডিসিন কোনটা ভালো হয় স্যার? আসলে আপনার অনকোলজিস্টই আপনার রোগের কন্ডিশন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক, আজকে আপনারা যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্যান্সার অ্যান্সার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।